ওয়ার ক্রাইসিস এবং পলিটিক্যাল ক্রাইসিস অনেকগুলো ফ্যাক্টর এখানে আছে পৃথিবীতে যদি দেখেন যে বিভিন্ন জায়গায় ইফ ইউ স্টার্ট ফ্রম দিয়ে আপনার হলো প্যালেস্টাইন এবং হলো ইসরায়েল থেকে এখানে কিন্তু ভূখণ্ডের একটা ইয়ে আছে, ধর্মীয় একটা ব্যাপার আছে, জায়গা দখলের একটা ব্যাপার আছে, তারপরে পানির ব্যাপার আছে, আবার যদি ইরান থেকে আমরা যদি অন্য অন্য ইসরায়েল বা আমরা গালফের এদিকে যাই সেখানে দেখবেন তেলের একটা ব্যাপার আছে, করিডোর ক্ষমতা দখল মেনটেন করার একটা ব্যাপার আছে। আমাদের প্রথম থেকে ভুল হয়েছে যে আমরা ইয়েটাকে এক্সপোর্ট বাস্কেটটাকে ডাইভার্সিফাই করি নাই। ব্লান্ডার উই হ্যাভ মেড, সব ইকোনমিস্টরা তাই বলে। শুধু আমরা যেটা করেছি সেটা হলো আরএমজির উপর পুরোপুরি আমরা ফাইন, বাট এখানে আমি একটা কথা বলে নেব, আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ফর আরএমজি চায়না অ্যান্ড ইন্ডিয়া। আমরা যত র ম্যাটেরিয়াল নিই চায়না থেকে নিই, ইন্ডিয়া থেকে নিই, তাদেরকে হাতে রাখতে হবে। আর আমাদের মার্কেট হচ্ছে আমেরিকা অ্যান্ড ইউ, ওই হাতে রাখতে হবে। এটা হলো না। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মেজর আমিন আহমেদ আফসারি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মুক্তির কথা অনুষ্ঠানে। সম্প্রচারিত হচ্ছে নিউজ 24 থেকে। আমাদের সাথে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইজন অতিথি আছেন, তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। তার আগে বলতে চাই, বিশ্বব্যাপী চলমান সংঘাত, প্রতিযোগিতা ও ভূ রাজনৈতিক উত্তেজনা প্রেক্ষাপট বাংলাদেশের নিরাপত্তা, অর্থনীতি, পররাষ্ট্রনীতি এবং জাতীয় প্রস্তুতি নিয়ে তথ্যভিত্তিক, ভারসাম্যপূর্ণ ও সমাধানমুখী আলোচনা করব আমরা আজকে। দেশে দেশে আগ্রাসন, মুক্তির পথ। বিশ্ব এখন এক অনিশ্চয়তায় সময় অতিক্রম করছে। মধ্যপ্রাচ্য, ইসরায়েল ইরান উত্তেজনা, গাজা সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন দেশে বিভিন্নভাবে বিভিন্ন রকম আগ্রাসী কার্যক্রম চলছে। অশান্ত এই পৃথিবী আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনীতিতে প্রভাব ফেলছে। আমি আপনাদেরকে আমাদের আজকের অতিথিদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে আছেন লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম। তিনি শুধু সামরিক অফিসার নন, উনি একজন শিক্ষাবিদ, উনি ডিস্টিংগুইশড প্রফেসর বিওপি, এবং এর আগে উনি ইউনিভার্সিটি মালয়াতে আপনি স্যার ছিলেন, এখন উনি দেশে আছেন। আমার বাঁদিকে আছেন অত্যন্ত চৌকস একজন অফিসার, মেজর এ কে এম শাকিল নেওয়াজ, সংকট ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, এবং সে দীর্ঘদিন সিভিল ডিফেন্স অ্যান্ড ফায়ার ব্রিগেডে চাকরি করেছে। তার এইসব বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা এবং অত্যন্ত সচেতন একজন অফিসার। সুধীবৃন্দ, আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। আমাদের আলোচনা আজকের যে সংকট, এই সংকটে বাংলাদেশের উত্তরণ, বাংলাদেশ কিভাবে এটাকে এড়িয়ে অথবা কৌশলে কিভাবে বাংলাদেশ এই বিশ্ব অস্বস্তিকর পরিবেশকে এড়িয়ে চলে সুন্দরভাবে দেশটাকে এগিয়ে নিতে পারে। আপনার মন্তব্য কি স্যার? ধন্যবাদ। আমার অতি প্রিয় মেজর আফসারি, আমরা সেনাবাহিনীতে একসঙ্গে চাকরি করেছি, এবং মেজর শাকিল ইজ এ ভেরি ব্রিলিয়েন্ট অফিসার, এবং আমি খুব খুশি যে এরকম দুজন লোকের সান্নিধ্যে আমি আজকে কথা বলতে এসেছি। এবং আমি ধন্যবাদ জানাই যমুনা নিউজ 24-কে। প্রথমবার আমি এখানে আসতেছি। খুব একটা সুন্দর, আপনি একটা খুব সুন্দর একটা ইন্ট্রোডাকশন দিয়েছেন, সূচনা দিয়েছেন এটার বিশ্ব পরিস্থিতির উপরে। এবং আমরা একটা ক্রান্তি লগ্নে অবশ্যই যাচ্ছি। বলতে গেলে খুব বড় ক্রান্তি লগ্নে ছিলাম যখন আমরা জুলাই বিপ্লবের পর অ্যান্ড বাট আস্তে আস্তে আমরা ইন্টারিম গভর্নমেন্ট গেল, আমাদের নির্বাচন হলো, এটা পার্লামেন্ট আমাদের আসছে। বাট সবকিছু এখানে শেষ না, এটা শুরু বলতে হবে। রাজনৈতিকভাবে আমরা কিছুটা আগাইছি, আরো কিছু করার আছে, অনেক কিছু করার আছে। ভূ রাজনৈতিকভাবে আমাদের অনেক কিছু করার আছে। আমাদের প্রধানমন্ত্রী যে লাস্ট ভিজিটটা হলো চীন দেশে, এটা ভালো একটা মুভ ছিল। আমি যদি একটা পরে বলবো, পয়েন্ট ওয়াইজ পরে বলবো, বাট আমি ওভারঅল যেটা বলবো যে রাজনীতিকে আরো সুসংহতকরণ করতে হবে। এখন অনেক কিছু করার বাকি আছে।
স্পেশালি জুলাই চার্টারে যে সমস্ত প্রতিজ্ঞা করা হয়েছিল, আর আমি যেটা বুঝি আর কি, আমি কম্পারেটিভ পলিটিক্স পড়াই ইয়েতে ইউনিভার্সিটি প্রফেশনালস, এটা আমার সাবজেক্ট অ্যাকচুয়ালি। সেখানে কিছুটা বিবর্তন না করলে সমস্যা হবে। আমি আশা করি এটা করবে, রাজনীতিতে একসঙ্গে বসলে এটা করা সম্ভব হবে, আলোচনার মাধ্যমে এটা করা যাবে। স্পেশালি প্রাইম মিনিস্টারের পাওয়ারটাকে আর একটু আমি স্কুইজ বলবো না, মানে ব্যালেন্স করতে হবে। যেমন জুডিশিয়ারিকে পুরোপুরি ইয়ে করে দিতে হবে, আলাদা করে দিতে হবে। একটা জুডিশিয়াল সেক্রেটারিয়েট তৈরি হয়ে গেছিল, জাজেস ওর পোস্টে স্টাফরা চলে আসছিল, ওটাকে ক্যান্সেল করতে হবে। দুঃখজনক সচিবালয়, এটা আমি খুব দুঃখ পেয়েছিলাম এটাতে। এটা তো একটা জিনিসটা শুরু হয়ে গেছিল, দিতে পারতো ওটা। আর মাঝে মাঝে মামলা পরিষ্কার বলা হয়েছে যে সম্পূর্ণভাবে স্বাধীন করে দিতে হবে তাকে। আশা করি এটা হয়তো আবার করবে, বাট এই দেরি করার দরকার ছিল না। জুডিশিয়াল সেপারেট হয়ে কিন্তু অনেক কিছু ঠিক হয়ে যেত আমার দেশের সিস্টেমে, আমি সিস্টেমের মধ্যে আসতে পারতাম। আর ভূ রাজনৈতিকভাবে আমাদের বলতে হবে, আমি যেমন যে ইকোনমিক করিডোর চায়নার সাথে যেটা প্রপোজ করা হয়েছে, আমি এটার পক্ষে। আমি বিসিএম এর উপর আমি লেখালেখি করেছিলাম, বাংলাদেশ চায়না ইন্ডিয়া যে করিডোর, যেটা ওইটা হলো না, ইন্ডিয়া ওখানে অপ্ট আউট বাইর হয়ে গেল। বাট এইটা এক প্রস্তাব কিন্তু আগেই দেওয়া হয়েছিল, যখন খালেদা জিয়া প্রাইম মিনিস্টার ছিল, প্রস্তাব দেওয়া হয়েছিল। বাট এই ভারত সবচেয়ে চাচ্ছিল সিলেট দিয়ে যাবে, কিন্তু আমরা এটা চিটাগং নিয়ে যাবে। অলরেডি চায়না মিয়ানমারের কিন্তু ইকোনমিক করিডোর হয়ে আছে। এখন আমাদের চিটাগংয়ের এটা কানেক্ট করলে কিন্তু চিটাগং পোর্টের মংলা পর্যন্ত চলে আসলাম। এটা আমাদের দেখতে হবে যে আমরা উইন উইন হয়, যেন চায়নাও লাভবান হবে, আমরাও লাভবান হবো, আমাদের এমপ্লয়মেন্ট বাড়বে, আমরা ইনভেস্টমেন্ট পাবো। আর এই যুগে এখন এই মুহূর্তে আমেরিকা আমাদের টাকা দিতে পারবে না, ইন্ডিয়া আমাদের টাকা দিতে পারবে না। টাকা যদি কেউ দিতে পারে সেটা চায়না। তাদের লিকুইডিটি আপনার 2 থেকে 3 ট্রিলিয়ন ডলার এক্সেস মানি পড়ে আছে, এবং বিআরআইতে তাদের ওই জন্যই করা হয়েছে। এবং বিআরআইতে তারা এখন চলে গেছে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, মানে আর একটু ফার্দার চলে গেছে। ট্রিলিয়ন্স অফ ডলার্স দে আর স্পেন্ডিং, দে আর কানেক্টেড ইউরোপ, দে হ্যাভ কানেক্টেড আফ্রিকা, দে হ্যাভ কানেক্টেড সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইউ নেম এনিথিং, ইভেন ইন ফিলিপিন, দে আর ইন, কোথায় নাই তারা। বাংলাদেশে অনেকগুলো প্রজেক্ট তারা করেছে, আফ্রিকাতে ভর্তি, পুরো আফ্রিকাতে দখল করবে। এখন তারা ইভেন গ্রিন টেকনোলজিতে চলে যাচ্ছে, ওখানে তাদের রেডিও অ্যাক্টিভ ওইসব জিনিসগুলো তারা দেখতেছে। এখন কথা হলো যে হোয়াট টু ডু, উই নিড মানি, উই আর পোর নেশন। আমাদের ইকোনমি এখন কোনো অবস্থাতেই নেই, কোনো প্রোডাকশনই তো নাই আমাদের ইকোনমিতে। এই অর্থনীতি একদম ভঙ্গুর অবস্থাতে আছে, শুধু রেমিটেন্স আসছে বলে আমরা বেঁচে আছি। আমাদের সম্পদ বলতে ওই মানুষ, তাহলে আমি স্কিল করে পাঠাতে বেশি টাকা আসতো, বাট আমাদের কোনো সম্পদ নাই তো। আমাদের ফিউচার হচ্ছে বঙ্গোপসাগরে, আমাদের ভবিষ্যৎ হচ্ছে রেমিটেন্সে, আমাদের ভবিষ্যৎ হচ্ছে আরএমজি। বাট এটাকে ডাইভার্সিফাই করতে হবে। আরএমজি কোনো ক্রমে কোলাপস করে একবার অ্যান্ড ইউ আর গন। আমাদের প্রথম থেকে ভুল হয়েছে যে আমরা ইয়েটাকে এক্সপোর্ট বাস্কেটটাকে ডাইভার্সিফাই করি নাই। ব্লান্ডার উই হ্যাভ মেড, সব ইকোনমিস্টরা তাই বলে। শুধু আমরা যেটা করেছি সেটা হলো আরএমজির উপর পুরোপুরি আমরা ফাইন। বাট এখানে আমি একটা কথা বলে নেব, আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ফর আরএমজি ইজ চায়না অ্যান্ড ইন্ডিয়া। আমরা যত র ম্যাটেরিয়াল নিই চায়না থেকে নিই, ইন্ডিয়া থেকে নিই, তাদেরকে হাতে রাখতে হবে। আর আমাদের মার্কেট হচ্ছে আমেরিকা অ্যান্ড ইউ, ওই হাতে রাখতে হবে। এটা হলে না, আমাদের সবকিছু দেখতে হবে জাতীয় স্বার্থ কোনটা, প্রত্যেকটা জিনিস সিদ্ধান্ত নিতে হবে জাতীয় স্বার্থের উপর। আমি একটা জিনিস একটু আপনার কাছ থেকে পরিষ্কার হতে চাই, যে আমাদের একটা মূল নীতি কূটনীতির যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। কিন্তু আমরা দীর্ঘদিন একমুখী একটা দেখেছি, যে এখন যেমন অনেকগুলো দেশের সাথে যোগাযোগ তৈরি হচ্ছে, সেটা কিন্তু আগে ছিল না। এই যে একমুখী একটা কূটনীতি থেকে আমরা যে একটা চতুর্দিকে সব দেশের সাথে একটা সম্পর্ক করতে যাচ্ছি, এটা কি কূটনীতিকে কি কোনো সমস্যা তৈরি করবে কিনা স্যার? আমি ধন্যবাদ। ইনফ্যাক্ট আমি এই সাবজেক্টে গতকালকে আমি ন্যাশনাল ডিফেন্স কলেজে একটা বক্তৃতা দিয়ে আসলাম, ঠিক এক্স্যাক্টলি অলমোস্ট এটার উপরেই। আই ওয়াজ দেয়ার ফর অ্যাবাউট 2 ঘন্টার মতো আমাদের লেকচারটা ছিল, উইথ কোয়েশ্চেন অ্যান্ড আনসার। ওখানে অনেক ফরেন বিদেশি স্টুডেন্ট আছে। গুড, আমাদের এনডিসি ন্যাশনাল ডিফেন্স কলেজ ইটস এ গুড ব্র্যান্ডিং ফর বাংলাদেশ। এখন ওখানে 31 জন বিদেশি অফিসার আছে, 18টা দেশ থেকে। গ্রেডিং অনেক উপরে চলে গেছে, এটা তো ব্র্যান্ডিং করে বাংলাদেশ, কারণ দেশের ইংলিশ মিডিয়াম টোটালি, এন্ড ব্রিগেডিয়ার্স এন্ড অ্যাবাভ, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, তাদের স্টুডেন্ট।
তা আমি ওখানে তাদের বলতেছিলাম, হ্যাঁ এই প্রশ্নটা আমাকে ওখানে করা হয়েছিল গতকালকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস ভেরি গুড কোশ্চেন, আই ফুলি এগ্রি। আমাদের দেখতে হবে জাতীয় স্বার্থ, ন্যাশনাল ইন্টারেস্ট ইজ অফ প্রাইম ইম্পর্টেন্স। ওইসব কথা বললাম না, কেউ শত্রু মন্ত্র বলবে। আমার যাকে আমার পানির দরকার, পানি দিতে হবে আমাকে। পদ্মাতে পানি দিবে না কেন তুমি? দিস ইজ মাই রাইট, এটা আমার রাইট। তুমি আমাকে যমুনা তিস্তাতে পানি দিবে না কেন? দিস ইজ মাই রাইট। তুমি সিকিমে 16টা ড্যাম তৈরি করে রাখছো, তো পানি কোথায় পাবো? এখন ধরে নিতে হবে পানি হয়তো আমরা পাবো না। ইন্ডিয়া আমাদের ছলো চাতুরি যেটা বলো, ঘুরাবে ফিরবে, পানি দিবে না। আমি তো পদ্মার ধারের ছেলে, পদ্মা পাড়ের ছেলে বলি, শুকিয়ে গেছে তো সব। তাহলে স্যার আপনার কথা শুনে আমি যেটা বললাম, আমি আবার আসবো আপনার কাছে। আমরা এখন মেজর এ কে এম শাকিল নেওয়াজ, সংকট ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, এবং আপনি সব সংকটেই আপনাকে দেখা গেছে যে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। এটা বিষময়, এটাও একটা সংকট। তাছাড়া আবার আমাদের এই যে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে নেপাল এবং ভারতেও এক সংকট তৈরি হয়েছে, যে এনজিরা যেটা করছে, এটাও পুরো বিশ্ব রাজনীতি বা আন্তর্জাতিক রাজনীতি এবং দেশের বিভিন্ন কূটনীতিক বিষয়কেও এটা অনেকটা এটা গুরুত্ব আছে। সো সব মিলিয়ে স্যারের যে প্রাথমিক আলোচনা এবং আমাদের যে আজকের বিষয়, যে বিশ্বময় যে সংকট, সেখান থেকে আমাদের উত্তরণের পথ, এই বিষয়ে আপনার মতামত কি? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি নিউজ 24-কে আজকে আমাকে আমন্ত্রণ জানার জন্য। আজকে সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং। সেটা হলো যে যেহেতু আমি কম্প্রিহেন্সিভ ক্রাইসিস ম্যানেজমেন্টে গ্রাজুয়েট, এবং দিস ইজ দ্য পার্ট অফ, এবং এটাও কিন্তু একটা ডিজাস্টারের পার্ট, মানে যেটা হলো ন্যাচারাল বা ম্যানমেড। আমরা কমপ্লেক্স ইমার্জেন্সি যেটা বলে থাকি, দিস ইজ এ পার্ট অফ দ্যাট। এবং ওয়ার ক্রাইসিস এবং পলিটিক্যাল ক্রাইসিস অনেকগুলো ফ্যাক্টর এখানে আছে পৃথিবীতে যদি দেখেন, যে বিভিন্ন জায়গায় ইফ ইউ স্টার্ট ফ্রম দিয়ে আপনার হলো প্যালেস্টাইন এবং হলো ইসরায়েল থেকে, এখানে কিন্তু ভূখণ্ডের একটা ইয়ে আছে, ধর্মীয় একটা ব্যাপার আছে, জায়গা দখলের একটা ব্যাপার আছে, তারপরে পানির ব্যাপার আছে। আবার যদি ইরান থেকে আমরা যদি অন্য অন্য ইসরায়েল বা আমরা গালফের এদিকে যাই, সেখানে দেখবেন তেলের একটা ব্যাপার আছে, করিডোর ক্ষমতা দখল মেনটেন করার একটা ব্যাপার আছে। আবার যদি দেখি যে পৃথিবীর শক্তিশালী কান্ট্রিগুলো দেখি, তারা এই জায়গায় প্রভাব বিস্তারে তাদের একটা প্রক্সি ওয়ারের কিন্তু একটা ব্যাপার রয়েছে। তো মোট কথা কিন্তু একটা গ্যামেট কিন্তু চলতেছে। এবং আপনি যদি দেখেন পৃথিবী প্রথম যুদ্ধ, প্রথম ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, সেটা থেকে কিন্তু ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো ছিল তারা কিন্তু বেটার লেসন কিন্তু তারা লার্ন করছে, এবং সেখান থেকে ইউরোপিয়ান কমিটি তারা ন্যাটোই করছে, দে উইল নট গো ফর এনি ওয়ার। এখন দেখেন যে ওই এলাকাতে কিন্তু যুদ্ধ টুদ্ধ হচ্ছে না, তারা কিন্তু ইকোনমিক্যালি সাস্টেনেবল, তাদের লাইভলিহুড সব কিন্তু ই করতেছে। কিন্তু প্রবলেমটা হলো মিডল ইস্ট থেকে শুরু করে, মিডল ইস্টে হওয়া মানে সেটা কিন্তু ট্রান্সফার করতেছে আমরা সাউথ ইস্ট এশিয়া কিন্তু। কারণ এটা ভেরি মাচ লিঙ্ক আপ ইরানের সাথে যদি বলেন আফগানিস্তান, আফগানিস্তান থেকে বলেন পাকিস্তান, পাকিস্তান থেকে যদি বলেন ইন্ডিয়া, বাংলাদেশ, এটাই। আর এটার ভিতরে একটা বড় একটা ফ্যাক্টর রিজনাল একটা কিন্তু শক্তির, কিন্তু কোন একটা দেশ বলতেছে আমরা উইল বিকাম এ জায়ান্ট রিজন, এটাতে। তো এই ফ্যাক্টর গুলো কাজ করতে থাকলে পরে এখানে কিন্তু অনেকগুলো হবে। আবার যদি দেখেন যে পলিটিক্যাল মুভমেন্ট আমাদের কান্ট্রিতে, পার্শ্ববর্তী দেখেন যে এখন স্টুডেন্টরা মুভমেন্ট করতেছে, এই রিজনে যদি দেখেন পলিটিক্যাল মুভমেন্টের কিন্তু একটা বিরাট ফ্যাক্টর কিন্তু আছে। আপনি শেখ হাসিনার পতন কিন্তু স্টুডেন্টরাই করেছে মুভমেন্টের, কিন্তু কেন পতন হয়েছে পিছনে কিন্তু অনেক তার করাপশন, তার লোকজনকে মূল্যায়ন না করা, রাজনীতি পিছন, এগুলো কিন্তু মানুষকে কিন্তু অসহায় পর্যায়ে নিয়েছিল। এবং এটা ট্রিগার, এটার হয়েছে বলে স্টুডেন্টের ইয়েতে। আবার যদি দেখেন শ্রীলঙ্কার একই জিনিস, আবার যদি দেখেন নেপালে একই জিনিস, এবং আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন আমার নাইবার কান্ট্রিতে, আমি এটা জানি না এখনো, বাট যেটা আমি পারসিভ করতে পারি সেম টিউনের কিন্তু এটা। তারপরে এটার সাথে রিজনাল ফ্যাক্টরগুলো একটা আছে, তারপরে আবার এখানে কি শক্তির কিন্তু একটা ফ্যাক্টর আছে, কে এই এলাকা দখল রাখবে, চীন, তারপরে আমেরিকা, রাশিয়া, এখানে কিন্তু আবার খেলা চলতেছে। তো মোট কথা আমরা যদি বলি বাংলাদেশ কিন্তু একটা পিভট হিসাবে এখানে কিন্তু কাজ করতেছে, এবং বাংলাদেশ এই জায়গায় যদি ম্যানেজ না করতে একটা ম্যাসাকার হয়ে যাবে। সেই জন্য আমাদের যেটা হলো যে জিওপলিটিক্যালে আমাদের যে রাজনীতি যারা আছে তাদেরকে মাস্টার হইতে হবে। সেদিন চলে গেছে, মূর্খের মতো কথা বললেও হবে না। ওয়ান্স ইউ আর টকিং
অন ইয়ার, তার মানে আপনাকে খুব সতর্কভাবে কথা বলতে হবে। আপনি প্রজ্ঞা নিয়ে প্রত্যেকটা মাপ ঝোঁক নিয়ে কথা বলতে হবে। এখন ফরেন মিনিস্ট্রি তাকে খুব হতে ফোকাসড ইয়েতে তাকে কাজ করতে হবে। শুধু আর ফরেন মিনিস্টার না, ওটা তো শিক্ষামন্ত্রী, আমাদের Everybody, শিক্ষামন্ত্রী এবং আন্দোলনটা যত ওখান থেকেই পতন আসছে, হয়েছে ওখান তাদের থেকেই এই আসছে। বেফাস কথার জন্য কিন্তু। আরেকটা হলো যে পলিটিক্যাল ক্রাইসিস সম্মান করতে হবে। আরেকটা বাংলাদেশে দেখেন, এই রিজিওনাল ফ্যাক্টর যদি বলি, সব দেশের সমস্যা কিন্তু এক না। কোন দেশে হলে জাতিগত হচ্ছে, দখল নিয়ে হচ্ছে, কোন দেশে হলো ধর্মীয় অন্ধত্বের জন্য হচ্ছে, কিন্তু বাংলাদেশে কিন্তু ধর্মীয় অন্ধত্বের না, এখানে কিন্তু পলিটিক্যাল টাগ অফ ওয়ারের জন্য কিন্তু এগুলো হচ্ছে। কে কারে মারবে, কি করবে, তারপরে করাপশনের জন্য হচ্ছে, উইক গভর্নমেন্টের ইয়ের জন্য হচ্ছে। তো এই জায়গাগুলোতে যদি আমরা স্ট্রেংথেন না করতে পারি, কিন্তু আরেকটা কিন্তু বড় জিনিস হবে। সেই জন্য হলো বর্তমান সরকার যেন আমি বলি যে তারা প্রজ্ঞা হয়েতে তারা ব্যবস্থা যাতে বায়াসড হয়ে কোনো লোকরে যাতে অ্যাপয়েন্টমেন্ট না করে, এবং আমি বলবো যে কোয়ালিফাইড লোকরে যার কাজ করার অভিজ্ঞতা আছে, একাডেমিক ক্রেডেনশিয়ালের উপরে না, অন গ্রাউন্ড ক্রেডেনশিয়ালের উপর ভিত্তি করে তাকে নেওয়া উচিত। সরকারে দেখা উচিত এখানে আমাকে দেবে কে, দেশি দেবকে। আর আরেকটা এই সরকার বলবো, বিগত সরকারের দেখেছি যে নিজের অস্তিত্বের জন্য সবকিছু বিলিয়ে দিচ্ছে, এটা না, জনগণের অস্তিত্ব ফার্স্ট। স্যার যেটা এখানে বলেছিলেন, ইন্টারন্যাশনাল গ্যামেট কিন্তু অনেকে, আপনি কাকে কিন্তু রাগ করে কিন্তু চলতে পারবেন না। এখানে উইন উইন সিচুয়েশন থাকতে হবে, কাম হোয়াট মে। উইন উইন মানে জনগণের স্বার্থ প্রথমে দেখতে হবে, জনগণের স্বার্থ এখানে কি, তারপরে আপনি কিন্তু ইন্টারন্যাশনাল কূটনীতি যেটা বলবেন। কূটনীতিতে একটা বলি, যেহেতু আমি ক্রাইসিস ইয়েতে করি দেশের সর্বোচ্চ, পৃথিবীর সর্বোচ্চ জায়গা থেকে, এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটির সাথে হাওয়াইতে আমি করেছি। সেখানে একটা কথাই বলেছে, কূটনীতিকের কোনো ফ্রেন্ড এবং শত্রু নাই, কোনো ফ্রেন্ড এবং শত্রু নাই, নিজের গতিতে এটা করতে হবে। আমার ফ্রেন্ড শত্রু নাই, যেখানে আমার ইন্টারেস্ট আছে সেখানে আমি যাব। স্যার আরেকটা বলছে করিডোর, ওয়াই উইল নট গো ফর করিডোর। এই করিডোর হলে পরে আপনি দেখেন, আপনি টেকনাফ থেকে যদি আমি যাই মায়ানমার থেকে থাইল্যান্ড থেকে আমি কিন্তু ইজিলি আমি অন্য ইয়েতে চলে যাই, আসান ইয়েতে চলে যাচ্ছি, সেখানে কিন্তু সেখানে কিন্তু বড় ধরনের বিজনেস আছে। আর এখানে কিন্তু আমাদের যেটা হলো, আরেকটা জিনিস বলতে, চায়নাকে আমি মূল্যায়ন করবো না কেন? হি ইজ গিভিং মানি, হি উইল গিভ মি মিল্ক, আমি তা কি করবো? বাকি সবাই তো এরকম দেবে না। আমাকে এই পর্যন্ত যত কথা বলেছে বা দেওয়ার জন্য চাইছে, আমাদের পার্শ্ববর্তী আছে, কিছু পেয়েছি? দেই নাই, কারণ তারা ভরসা আছে যে আমার এখান থেকে ক্রাস্ট করবে, গ্র্যাব করবে, তারপরে আর কিছু অংশ আমাকে টুকরা দিবে। বাট এখানে দেখতে হবে যে আমি ম্যাক্সিমাম কোথা থেকে বেনিফিট, সেখান থেকে কিন্তু হোয়াট এভার ইফ ইট ইজ দি উগান্ডা আমার বেশি মিল্ক দিতে পারবো, আমি তাকেই যাব। বাট এটা কিন্তু এগ্রেসিভলি বলা যাবে না, ডোসাল ওয়েতে, ডিসক্রিট ওয়েতে এবং প্রজ্ঞা ওয়েতে কিন্তু কাজ করতে হবে। আমি মনে করি যে ফরেন যে কানেক্টিভিটিটা, এটা কিন্তু আপনি এক্সিলেন্ট ওয়েতে প্লে করতে হবে, তা না হলে এখানে প্রজ্ঞাবান লোক দিতে হবে। আর ইন্টারনাল যেগুলো আছে তাদেরকেও প্রজ্ঞাবান ওয়েতে কাজ করতে হবে। এই দুইটা কোলাবোরেশন প্ল্যাটফর্ম যদি একত্রে কাজ করতে পারে, ডেফিনেটলি আমরা এখানে আমি একটা জিনিস একটু উল্লেখ করতে চাই, যে আগ্রাসী কার্যক্রমটা কিন্তু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট করছে, অর্থাৎ জনগণ। আজকে হাসিনাকে কেন ওখানে স্থান দেওয়া হলো, কেন আশ্রয় দিল, ওই স্লোগানও আমরা শুনতে পাচ্ছি। অর্থাৎ সরকারের সাথে জনগণের একটা বিচ্ছিন্নতা তৈরি হয় এই আগ্রাসী কারণের জন্য নিজের দেশেই। অ্যাবসলিউটলি স্যার, নিজের দেশে একটা হলো যে পৃথিবী আমাদের সাবকন্টিনেন্টে হয়েছে, সামরিক এবং বেসামরিকের ভিতরে বিরাট একটা ব্যত্যয় ছিল, কারণ কেউ কারো বাউন্ডারি জানে না এবং বাউন্ডারির অতিরিক্ত কাজ করতে গেলে এটা হয়েছে। এই সাবকন্টিনেন্টে কিন্তু আপনি যদি দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ কি পরিমাণ প্রেশারটা, কি পেরেশানি, আজকে 17 বছরের যে গ্লানি এই দেশের উপরে, অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে, ব্যাংক নিঃস্ব হয়ে গেছে, তার মূল কারণ কিন্তু তার একটা আছে। এবং ওই দেশের জনগণ কিন্তু আমাদের মাইন্ডসেটটা কিন্তু বুঝতে পেরেছে যে এই লোকটা ওই দেশে কি করছে এবং সেম জিনিসটা আমার দেশে করছে, এবং ফ্রিকোয়েন্সি মিলে গেছে কিন্তু, যার ফলে কিন্তু তাদের কিন্তু আপনি দেখেন মুভমেন্ট, যেটা স্টুডেন্ট মুভমেন্টে কিন্তু আরো বেশি হয়েছে, কিন্তু এটা এক্সকালেট হয়েছে। কারণ যে জিনিসটা আমাদের দেশের সাথে করেছে, ওই দেশের জনগণের সাথে সেই সরকার যখন করতে গেছে তখনই কিন্তু এটা হয়েছে। আর আমি এটা বলি, বড় শিক্ষা আমাদের দেশের, যে একটা সরকার কোনো সময় 2 টার্মের উপর থাকা উচিত না। 2 টার্মের উপরে হলে পরেই সে হলো আপনার হয়ে যায়,
জনগণের প্রতি সে হলো প্রেশার চালায়, জনগণের প্রতি অত্যাচার হয়, সে হলো সব ধরনের Excess কাজ power করে যে আমি আজীবন থাকবো, আমাকে এখান থেকে করা যাবে না। সেই জন্য 2 টার্মের উপর কোনো সরকারই থাকা উচিত না। এটা হয় যে মানে বাংলাদেশ 17 বছর ছিল, মূল কারণ কিন্তু এটাই, তারা যা ইচ্ছা তাই করছে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে ওই একই অবস্থা ছিল। তো এখান থেকে কিন্তু বেটার লেসন লার্ন গুলাকে শিখতে হবে, আর আমাদের সরকারকে এই লেসন থেকে শিক্ষা নিয়ে কিন্তু কাজগুলো করতে হবে। তা না হলে পরে উনি যদি ওই পথেই চলতে থাকেন তাহলে আর একটা আপনি নিয়োগের কথা বলছিলেন, আমাদের সম্প্রতি আমরা নিয়োগ দেখছি, অনেক যোগ্য লোক দেশে আছে, কিন্তু এমন কাউকে দিয়ে দেওয়া হয় একটা পুরস্কার হিসাবে, মনে হয় একটা পদ দিয়ে দেওয়া হলো প্রধানমন্ত্রীর সহযোগী হিসাবে, এবং এটা এই জনগণের টাকার বেতন পাচ্ছে, সুবিধা পাচ্ছে। আমি এই সরকারের কথা বলবো না, সব সরকারের কথা বলবো। Could any government find out তার দেশের রিসোর্স কি আছে? এই দেশের লোক আমেরিকা যা আবিষ্কার করতেছে, প্লেন বড় বড় আপনার ড্রোন আবিষ্কার করতেছে, এই দেশেরই তো ছেলে। তাহলে আমরা ফেল করলাম কেন সেই ছেলেকে আইডেন্টিফাই করার জন্য? দ্যাট ইজ এ লেকোনাইজ এরিয়া। আমি সেই জন্য বললাম পলিটিক্যাল বায়াস হওয়া যাবে না, এটাকে দল বল নির্বিশেষে যে ভালো কাজ করে তাকে কিন্তু এখানে নিতে হবে, তাকে কাস্ট করতে হবে। সেই জন্য একটা ডিটেল সার্ভে দরকার, এবং রিসোর্সকে আইডেন্টিফিকেশন করার জন্য যে আইডেন্টিফাই করবে তারও রিসোর্স হতে হবে, মেন্টাল ফ্যাকাল্টি এরকম হতে, তাকেও জানতে হবে যে এই লোকটা আসলে রিসোর্স। কিন্তু আমি একটা গেইন করার জন্য তাকে দিলাম, সেটা কিন্তু আবার ওই পূর্বেরই কিন্তু আবার কিন্তু পুনরাবৃত্তি হবে। আমি মনে করি যে এই সরকার যেহেতু অলরেডি 3 মান্থসই করেছে, হি ইজ হ্যাভিং দি মোর টাইম, 5 মাস 5 মাস চলছে, এবং একটা সরকার 5 মাস 6 মাস লাগবে তাকে স্টেবল হইতে, ফুটস্টলই করে দেবে, অনেকেই আসবে। সেই জায়গা থেকে যদি উত্তরণ উনিরা ডেফিনেটলি ওয়ে আউট করতে পারলে পরে আমি মনে করবো যে প্রজ্ঞাবান লোকগুলাকে রাইট প্লেসেই করবে। ইটস নট দি পলিটিক্যাল ইয়ার। জি, আমরা একটু বিরতিতে যাব, তার আগে বলতে চাই যে আমরা আমাদের যে রিসোর্স, এই যে আপনি আমি স্যার, আমরা ভেটারানদের মধ্যে অনেক যোগ্য এক্সপার্টরা আছে, তাদেরকেও জাতীয় স্বার্থে কাজে লাগানো উচিত বলে আমরা মনে করি। সম্মানিত সুধীবৃন্দ, দর্শক শ্রোতা, আপনারা রাত জেগে আমাদের অনুষ্ঠান দেখছেন, এই জন্য অনেক ধন্যবাদ। একটা বিরতি নিতে হচ্ছে, বিরতি। দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা আমাদের সাথে আছেন, এই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। আমি এখন আবার স্যারের আপনার কাছে আসব, যে মধ্যপ্রাচ্যে যে সংঘাত, রাশিয়া এবং এই ইউক্রেন, এবং এর আগে ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ বিরতি বা যুদ্ধ বন্ধ হওয়ার যে চুক্তি হলো, এটাও আবার মেনে চলা হচ্ছে না, আগ্রাসন চলছে। এর জন্য আপনার জ্বালানি, খাদ্য সরবরাহ ব্যবস্থা এবং অন্যান্য যে সমস্যাগুলো দেখা দিচ্ছে বিজনেসে, সেটা বাংলাদেশ কিভাবে এটাকে ওভারকাম করতে পারে, বা বাংলাদেশ এটাকে উত্তরণ কিভাবে করবে, বা বাংলাদেশের কৌশল কি হওয়া উচিত? বিরাট সমস্যা, খুব সুন্দর একটা প্রশ্ন। এটা ভূ রাজনৈতিক কারণে এটা হচ্ছে, যুদ্ধ হচ্ছে ঠিক আছে, তো আমেরিকা অতদিন এখানে আর বেশি দিন এখানে টিকবে না, আমার মনে হয় না। এটা হয়তো 1-2 বছর, আর সামনে যে মিড টার্ম ইলেকশন আছে আমেরিকাতে, ওটার পরে এটা হয়তো চেঞ্জ হবে একটা। আর ট্রাম্প তো আর 2 বছর মতো আছে, সে চলে যাওয়ার পর নতুন গভর্নমেন্ট আসার পরে, আর সিনেট তো তাকে করতেছে না, সাপোর্ট দিচ্ছে না, আমেরিকান কংগ্রেস তো সাপোর্ট দিচ্ছে না, তার ইন্টারনাল প্রবলেম আছে, তাকে হি হ্যাজ টু পুল ব্যাক। সম্প্রতি কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট বলেছে, আমি যদি ইরান আক্রমণ না করতাম তাহলে ইসরায়েলের চিহ্ন থাকতো না, এরকম একটা মন্তব্য একদম গতকালকে বোধহয় করেছে। ওটা তার স্ট্র্যাটেজি, দ্যাটস ফাইন। বা তুমি ইরান কিভাবে অ্যাটাক করলা কেন? কথায় আমাদের হঠাৎ অ্যাটাক করলে এটা তো হতে পারে না। এটা উই ডিডন্ট হ্যাভ দি সিকিউরিটি কাউন্সিল ম্যান্ডেট তো ছিল না, এবং তার জনগণও চায়নি, তার জনগণ চায়নি, তো পুরোপুরি চায়নি। সিএনএন টোটালি, সিনেট তো, এই যে আমি গতকালই দেখতেছিলাম, ওই যে ওদের সেক্রেটারি অফ ওয়ার, যেটা ওই যে হ্যাগেস নাকি যেন সামথিং লাইক দ্যাট, তাকে একদম গ্রিল করে শোয়াই দিল, বলে তোমার এই যে ইয়েতে জর্ডানে 100 সৈনিক আহত হয়েছে, বলে তোমার কোনো প্রোটেকশন ছিল না, তুই বলে যুদ্ধ শেষ হয়ে গেছে, ইরানের সব কিছু ধ্বংস করে ফেলেছি, ওর পারমাণবিক শেষ করে দিচ্ছি, ওর অ্যাটাক করার ক্যাপাবিলিটি নষ্ট, তাহলে এই মিসাইল কোত্থেকে আসলো? তোমরা এই রিপোর্ট আমাদের দিলা কেন? ইউ গেভ দিস রিপোর্ট টু আস অ্যান্ড টু দ্য নেশন, টু দ্য হোল ওয়ার্ল্ড, হোয়াট আর ইউ টকিং? এইভাবে তাকে গ্রিল করা হয়েছে। তো আমেরিকাতে পাবলিক ওপিনিয়নটা খুব বড় ম্যাটার করে।
আর ওদের যে বডি ব্যাগ যদি যাওয়া শুরু করে ওটা আমেরিকান পাবলিক গ্রহণ করবে না। বডি ব্যাগ যদি কফিন যদি যাওয়া শুরু করে আমেরিকান পাবলিক, এটা ভিয়েতনাম ওয়ারে হারার মেন কারণ তো এটাই, পাবলিক ওপিনিয়ন টোটালি চলে গেল। এখন এটা ক্রাইসিস করতেছে, বাট উই হ্যাভ টু ম্যানেজ ইট। ডিপ্লোম্যাটিক্যালি আমাদের ভালো রিলেশন ডেভেলপ করতে হবে ইরানের সাথে, সৌদি আরবের সাথে, বাহরাইনের সাথে ম্যানেজ করতে। বাট আমাদের দেখেন, আপনারা জিনিস খেয়াল করেন, আজকে আমাদের স্বাধীনতা কতদিন হয়ে গেল, ওই যে পাকিস্তান আমলে একটা ইস্টার্ন রিফাইনারি করে রাখছিল, ওইটা দিয়ে আমরা এখন চলতেছি। চিন্তা করেন, সিঙ্গাপুরের কিন্তু নিজস্ব কোনো তেল নাই, কেন ইমাজিন তার এক্সপোর্ট তেল নাই, পানি নাই, সব তেল। কিছু আগে তারা এখন তেল এক্সপোর্ট করে, অনেকগুলো রিফাইনারি তারা করে রাখছে। ওই তেল নিয়ে আসে, রিফাইন করে, ক্রুড অয়েলটা নিয়ে আসে, রিফাইন করে এক্সপোর্ট করে। তো ওই বুদ্ধিকে আমাদের মাথায় আসলো না কেন? ওই যে চিটং একটা ইস্টার্ন রিফাইনারি হয়েছে ওই 60s-এ, দ্যাটস ইট। আমাদের বুদ্ধি আসলে, আমাদের অনেক ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, ডিপ্লোম্যাটস, কত কিছু আছে। উই শুড ইমিডিয়েটলি গো ফর গুড নাম্বার অফ রিফাইনারি, যদি আমরা এই প্রবলেম যেন না পড়ি। বঙ্গোপসাগর আমাদের এক্সপ্লয়েট করতে হবে। আর তেলের একটা হিসাব রাখতে হবে গভর্নমেন্টকে, একদম অত সিরিয়াস হবে না। আমাদের এখন প্রবলেম হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট আসতেছে না। ইনভেস্টমেন্ট না আসলে তো দেশ টিকানো যাবে না। রেমিটেন্সে কতদিন চলবে? ইনভেস্টমেন্ট আসার জন্য বোধহয় আসবে, এক সময় নিবে। পার্লামেন্ট কার্ড অ্যাক্টিভ করতে হবে। পলিটিক্যাল ওকে, প্রাইম মিনিস্টার তো বলছেন 3 ট্রিলিয়নের ট্রিলিয়ন ইকোনমি হবে। ভালো, স্যার, আমি এখানে একটা জিনিস আপনাকে একটু আপনার কাছে জানার জন্যই বলছি, সেটা হলো আমরা তো অনেকেই মনে করি যে কূটনীতিটা চলে দুইটা উইং এর উপর, একটা হলো বিজনেস বাণিজ্য, আর একটা হলো রণকৌশল বা আর্মি বা ডিফেন্স শক্তি। দেখুন, এই দুটোই তো বাংলাদেশ দুটো দিক দিয়েই দুর্বল, এবং আমাদের জনগণ অনেক সময় মনে করে আর্মিকে বড় করা, আর্মিকে শক্তিশালী করা, এটা যদিও কিছুটা চেঞ্জ হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের কি কি করণীয়? একটা কথা আছে, খুব ভালো বলছেন, একটা কথা আছে যে কোনো কূটনীতি কাজ করবে না যদি তার মিলিটারি পাওয়ার তাকে সাপোর্ট না করে, তার আনুপাতিক হারে মিলিটারি পাওয়ার না থাকলে কোনো কূটনীতি কাজ করে না। এই যে পাকিস্তান ইদানিং আমাদের দেখেন ইরানের এবং আমেরিকার সাথে মধ্যস্থতা করলো, তাদের যে অ্যাটমিক পাওয়ার আছে, একটা শক্তি আছে, তারা ইন্ডিয়াকে যে অনেকগুলো বিমান, এই মডার্ন যুগে রণকৌশলের উপরে গুরুত্ব না দিলে আমরা টেকনোলজি ড্রিভেন, এটা হতে হবে টেকনোলজি ড্রিভেন মিলিটারি হতে হবে, মডার্ন মিলিটারি হতে হবে। প্রচুর টাকাও আমাদের ট্রেনিং করতে হবে। পাকিস্তান কেন করলো? পাকিস্তান করলো বিকজ তারা টেকনোলজির উপর ডিপেন্ড করেছিল, ভালো ট্রেনিং করেছিল, ওদের সিস্টেম ইন্টিগ্রেশনটা খুব ভালো ছিল পাকিস্তান, এবং কয়েকটা দেশের সাথে তারা রিলেশন করতে ভালো। এই যে চাইনা পুরোপুরি তাদেরকে দে ফট দি চাইনিজ ওয়ার অন এগেইনস্ট ইন্ডিয়া, সামথিং লাইক, অনেকে এটা বলে আর কি। চাইনিজ টেকনিশিয়ান ছিল, ওদের রেডার, গ্রাউন্ড রেডার সিস্টেম, অ্যাওয়াক্স, পাইলট, এয়ারক্রাফট, মিসাইল অ্যান্ড মানে পুরো সিস্টেমটা ইন্টিগ্রেটেড ছিল, এবং দে ওয়ার টেকিং দ্য রাইট ডিসিশন দ্য রাইট টাইম। কমান্ড ডিসিশন খুব কুইকলি নিচ্ছিল পাইলট। যখন এক পাইলট একটা মিসাইল ফায়ার করলো, এয়ারটু মিসাইল, তখন ইন্ডিয়ান পাইলট কিন্তু জানি না আমি যেখানে আসছি, কট আনওয়্যার। ওই রাশিয়ান, সরি ফ্রেঞ্চ, ইন্ডিয়া যেটা হচ্ছে কি ওদের ডাইভার্সিফাই ছিল সিস্টেমগুলো, কোনোটা রাশিয়া থেকে আনছে, কোনোটা ফ্রান্স থেকে আনছে, কোনোটা নিজস্ব তৈরি করছে, সিস্টেম ইন্টিগ্রেশন ঠিক মতো হয়নি। এখনকার যুগ হলো আপনাকে নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার করতে হবে, টেকনোলজি ওরিয়েন্টেড করতে হবে, এআই কে নিয়ে আসতে হবে, সেমিকন্ডাক্টর নিয়ে আসতে হবে, এটা, এবং খুব এক্সটেন্সিভ ট্রেনিং করতে হবে, এক্সটেন্সিভ ট্রেনিং, কমান্ড ডিসিশন দিতে হবে রাইট টাইম ইন রাইট প্লেস। তো এই জন্য পাকিস্তান একটা ইমেজ ডেভেলপ করেছে, এবং আমেরিকা এটা ফলো করেছিল তাদের ইয়েটা। It was a fantastic move by Pakistani Air Force. এই সুযোগটা তো আমাদেরও ছিল, আমরা তো ইউনাইটেড নেশনে তো আমাদের যে ইমেজ তৈরি হয়েছে ওটাকেও কাজে লাগাতে পারি, সুযোগ আছে, আমাদের অনেক সুযোগ আছে। তবে সবার আগে আমি সবসময় একটা কথা বলি, নিজের দেশ, নিজের ঘর ঠিক না থাকলে কোনো কিছু ঠিক থাকবে না। তো ঘর ঠিক মানে পার্লামেন্ট অ্যাটলিস্ট ফাংশন শুরু করেছে। আমি বলবো প্লিজ সেপারেট দি জুডিশিয়ারি, টোটালি কোনো কিছু থাকবে না, ধারে কাছে গভর্নমেন্টের ধারে কাছে থাকবে না। সচিব এটা কেন ক্যান্সেল করে দিল? তারপরে হাইকোর্ট জাজেসের একটা ল করা হয়েছিল, এখন চালু করে দেওয়া, পরে দরকার আবার ইমপ্রুভ করতে পারো, বলে আমরা পরে নিয়ে আসবো। অলরেডি 6 মাস চলে গেল। কতগুলো জিনিস আর্টিকেল 7 চেঞ্জ করার কথা ছিল, করা হয়নি তো এখনো।
আর্টিকেল 70 ইজ ভেরি ফল্ট। অনেকগুলো অধ্যাদেশ ছিল, হ্যাঁ, এগুলো রাখা উচিত ছিল। প্রেসিডেন্ট, তারপরে এই যে কি বলে অ্যান্টি কারাপশন কমিশনের এটা পুরো কেউ নাই কেন, অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না কেন এখনো? এগুলো ঠিক না তো, গ্যাপ রাখতে হয় না। দিজ আর ন্যাশনাল ইনস্টিটিউশন। ইনস্টিটিউশন বিল্ডিং না হলে একটা জাতি চলবে না। লিডারের একটু দুর্বলতা থাকতে পারে, ইনস্টিটিউশন যদি ঠিক হয়ে যায়। কথাই বলে যে ওয়াই নেশনস ফেল, এবং একটু নাম করা বই আছে, উনি সুন্দরভাবে বলছে যে প্রতিষ্ঠান না থাকলে, ফরিদ জাকেরের একটা বই আছে, প্রতিষ্ঠান সুসংগত না হলে পারে একটা জাতি ঠিকভাবে চলতে পারে না। প্রতিষ্ঠান দিকে দেখেন, আমেরিকান সিস্টেম দেখেন, ট্রাম্প ওয়াজ ট্রাইং টু স্মার্ট, একবারে সিনেট তাকে এমনি পাকিস্তানে তো আপনার জুডিশিয়ারি খুব পাওয়ারফুল, ভেরি পাওয়ারফুল। ইন্ডিয়া তো তাই। ইন্ডিয়া তো খুবই পাওয়ারফুল। ইন্ডিয়াতে যতই করুক কিন্তু তাদের সিস্টেম আমরা মনে করি যে সরকার যত ক্ষমতা নিবে সরকার বোধহয় টিকে যাবে, না, আসলে তার বিপরীত হয়, ভুল করে। হ্যাঁ, সরকারের এত ক্ষমতা দরকার নেই, ক্ষমতা ইতো করতে হবে জনগণকে, রাষ্ট্রকে। ব্যালেন্স করো। বলাই তো হয়েছে যে পাওয়ার বিটুইন থ্রি অর্গানস অফ স্টেট মাস্ট বি ব্যালেন্সড, মানে একজন আরেকজন চেক এন্ড ব্যালেন্স। ব্যালেন্স তো নাই, এটা তো চেক এন্ড ব্যালেন্স বলা হয়। প্রতিষ্ঠানই রাখতে চাচ্ছেন এরকম। আর চেক এন্ড ব্যালেন্স হচ্ছে আমেরিকান তারা ইউজ করে, দেখুন নাম করা এটা থিওরি, যে আমেরিকানদের খুব ফলো করে এটা। সিস্টেম যেতে পারবে না, আমেরিকান প্রেসিডেন্ট খুব বেশি বাড়ি যেতে পারবে না, ওটা বাজেট বন্ধ করে দেবে, কি করবে? অ্যান্ড দে হ্যাভ দ্যাট পাওয়ার। অ্যান্ড সেক্রেটারি অফ স্টেট, সরি সেক্রেটারি অফ, এখন তো ওয়ার বলে, তার সেক্রেটারি ডিফেন্স বলে না, হি হ্যাজ টু আনসার এভরিথিং। সেক্রেটারি অফ স্টেটকে যেভাবে গ্রিল করছে, বলে দিস ইজ দ্য রাইট টাইম ইউ রিজাইন, যুদ্ধের সময় বলতেছে, ইউর সেক্রেটারি প্লিজ রিজাইন টুমরো, ইউ হ্যাভ ফেল টু প্রসিকিউট ইউর ওয়ার্ক। রিজাইনও করেছে অনেক হাই অফিসিয়াল এই যুদ্ধের সময়। তো এগুলো হলে চেক এন্ড ব্যালেন্স থাকতে হবে। পলিটিক্যাল পিপল মাস্ট বি আনসারেবল, অ্যাকাউন্টেবল, নট দ্য প্রফেশনাল। তাহলে স্যার কূটনীতিটাও একটা ব্যালেন্সের ব্যাপার, Balance-এর অর্থাৎ ব্যাপার, আমার ইকোনমি, আমার রণকৌশল Absolutely. এবং সরকার এবং জনগণের সাথে Absolutely. রিলেশনটা খুব ইম্পর্টেন্ট। টোটাল, আমি তো বললাম প্রথম তো আমাদের যে কোনো দেশেরই প্রথম কথা হলো সাধারণ লোক, পাবলিক সিটিজেন। যেমন কনস্টিটিউশন লেখা আছে, আর্টিকেল 70 ক্লিয়ার লেখা আছে, অল পাওয়ার বিলংস টু দ্য পিপল অফ দি কান্ট্রি। আমরা ওটা বাস্তবে ওটা দেখো তুমি, ওটা বললো যে লোকজন বলছে যে আমরা একটা চেঞ্জ চাই, লোকজন তো একটা ইয়ে দিয়েছে, তো Opinion ওপিনিয়ন দিয়েছে, and that opinion is more even binding on the judiciary. High Court or the Supreme Court cannot dismiss this. এবং 70% লোক ভোট 70% লোক ভোট দিয়েছে, এই সংস্কারটা। এটা even Supreme Court cannot dismiss it because people have voted for it. যে সিস্টেম ফল্টি সিস্টেম হোক, যাই হোক, আইন কানুন ভুল থাকতে পারে, বা লোকজন তো ভোট দিয়েছে, তো এটা সমর্থন তো এসেছে, আর ওইটা হলো হাইয়েস্ট ল, কনস্টিটিউশন লেখা আছে। তো পিপলস পাওয়ার ইজ দ্য মোস্ট পাওয়ারফুল, তাই তো হচ্ছে। আজ মোদি ইজ ইন প্রবলেম বিকজ পিপলস পাওয়ার। হাসিনা হ্যাড টু লিভ দিস কান্ট্রি বিকজ অফ পিপলস পাওয়ার। লোকজন না চাইলে সম্ভব ছিল, ছাত্ররা চাইলে হতো নাকি? পুরো দেশ চাইছিল এটা। দেয়ার মে বি সাম এক্সেপশন। তো আমি যেটা বলতে চাবো যে গভর্নমেন্ট আগাচ্ছে ভালো, আই এগ্রি। আমি একটা কথা বলিনি, যে আমি যে ফর কুটির কথা যেটা বললেন, ইন্ডিয়া আমাদের এখানে নেবারহুড ফার্স্ট পলিসি এখানে অ্যাপ্লাই করেছিল। নেবারহুড ফার্স্ট পলিসি তাদের, আমি কালকে যখন এনএসসি ক্লাস দিচ্ছিলাম, আমি ডিটেলে গেলাম, ওদের কিন্তু প্রথম কাজ ছিল এশিয়া পলিসি আর নেবারহুড ফার্স্ট পলিসি, যে তাদের নর্থ ইস্ট ইন্ডিয়াকে কানেক্ট করতে চায় তারা উইথ সাউথ ইস্ট এশিয়া। এটা ছিল তাদের মেন গোল। বাংলাদেশ কালাদান প্রজেক্ট, ওটা কিন্তু সব এগুলো ছিল বাই ইট হ্যাজ নেবারহুড ফার্স্ট পলিসি হ্যাজ নোজ ডাইভ। নেপালের সাথে ফেল করেছে, শ্রীলঙ্কার সাথে ফেল করেছে, মালদ্বীপের সাথে ফেল করেছে, বাংলাদেশের সাথে ফেল করেছে, আর পাকিস্তানের চাইনা তো বাদিয়ে দিলাম। কাজে আমি কালকে বললাম যে ইন্ডিয়া মাস্ট রিভিজিট দিস পলিসি, ফরেন পলিসি। এটা কাজ করবে না। আমাদের মধ্যে দেখাওয়া দিয়ে রেল নিয়ে নিছে, আমাদের মধ্যে সমস্ত যোগাযোগ করে নিয়েছে, মোংলা পোর্ট নিয়ে নিয়েছে, চিটাগাং পোর্ট নিয়ে নিয়েছে, দর্শনা থেকে রেল লাইন স্ট্রেট চলে যাবে হাসিমারায়, এবং ট্রেনের ভিতরে কি থাকবে না চেক করবে না, এরকম আমি সাইন করে দিছি। দিস আর অল এগেইনস্ট দি ন্যাশনাল ইন্টারেস্ট অফ কান্ট্রি। You are not giving me water in the Tista river. This is Union Convention clear cut বলা আছে যে লোয়ার রিপেরিয়ান কান্ট্রিতে কিভাবে ওয়াটার এটা বলে দেওয়া আছে। ক্লিয়ার করো না, it's not fair, that's not fair. And you are trying to create division in the country. Why? Political division is another. Religion fine, ethnicity fine, but we are all Bangladeshis. এখানে ন্যাশনাল ইউনিটি ইজ মোস্ট ইম্পর্টেন্ট, পিপলস পাওয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট, পার্লামেন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। অ্যান্ড পার্লামেন্টের কথা হচ্ছে অনেক কিন্তু দেশে শান্তি আছে, এখন কিন্তু দেখুন আস্তে আস্তে ওই যে মব ডেমোক্রেসি কমে যাবে। পার্লামেন্ট যদি অ্যাক্টিভ থাকে, মবোক্রেসি অনেক কমে যাবে, যেটাকে বলে কি মব জাস্টিস আর সামথিং লাইক দ্যাট। অ্যান্ড প্লিজ সেপারেট দি জুডিশিয়ারি, আমি এটা সবসময় বলবো এই কথাটা। অ্যান্ড ইনস্টিটিউশন প্রতিষ্ঠানগুলো আপনার তৈরি করেন।
কূটনীতি ঠিক হবে, ট্রেনিং করাতে হবে। হিউম্যান রিসোর্স আমাদের ভালো একটা ব্যুরোক্রেসি থাকতে হবে, ভালো একটা ডিপ্লোমেট কোর্স থাকতে হবে, ভালো একটা মিলিটারি থাকতে হবে। আমাদের মিলিটারি কিন্তু যথেষ্ট মডার্ন, বাট আমাদের হয়তো ইকুইপমেন্ট নিয়ে আসতে হবে, টেকনোলজি নিয়ে ট্রেনিং করাতে হবে। আমাদের মিলিটারিতে অনেক ট্রেনিং এর দরকার, বাইরে গিয়ে তো অনেক ভালো করেছে। যারা কালেক্টিভ ট্রেনিং করতে হবে, জয়েন্ট ট্রেনিং করাতে হবে, থ্রি ফোর্সেস ট্রেনিং করাতে হবে। লাইক আমাদের একবার করা হয়েছিল 78-এ জিয়ার সময়, ওই আয়রন শিল্ডের মতো। উই হ্যাভ নট ডান অ্যানাদার FTX আফটার দ্যাট। আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী এবার আমাদের সামার কালেক্টিভ ট্রেনিং নিজে গিয়েছেন। এতে সবাই মানে একটা আগ্রহ পায়, মোরাল পায়। এটা যে সরকার প্রধান তার একটা দায়িত্ব। সেকেন্ড যেটা ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ অফ অল থ্রি সার্ভিসেস ইনক্লুডিং দি আমাদের প্যারামিলিটারি ফোর্স সবাই একসঙ্গে এই ট্রেনিংটা হয়ে গেলে আমাদের ফরেন এবং ডিফেন্স পলিসির গোলই হবে ডেটারেন্স তৈরি করা। কারেক্ট স্যার, আমি আবার আসবো আপনার কাছে। থ্যাংক ইউ। আমি আবার যাচ্ছি মেজর শাকিল স্যার। একটা সুন্দর কথা বলেছে, নিজের ঘর আগে সামলাতে হবে, নিজের ঘরের যে স্তম্ভগুলো আছে সেগুলোকে তৈরি করতে হবে। এখানে আমাদের দুর্বলতা আছে। এই দুর্বলতাগুলো উত্তরণের জন্য রাজনৈতিকভাবে, সামাজিকভাবে আমাদের কিন্তু শুধু রাজনীতি আছে, সামাজিক কোনো চাপ বা ইভেন আমরা যারা ভেটারান আমরাও কিন্তু ইউনাইটেড না। মানে সরকারের এবং দুর্বল বিরোধী দল যখনই হয় তখনই এই সমস্যা দাঁড়ায়। আওয়ামী লীগের সময় দুর্বল বিরোধী দল ছিল, এখনো কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে কোনো আইডিয়া বা খুব সুন্দরভাবে যে এটাকে ট্যাকেল করা এবং খুব অভিজ্ঞতার মধ্য দিয়ে সরকারকে চাপে রাখা, সঠিক পথে যাওয়ার জন্য এটা হচ্ছে না। সো সব মিলিয়ে আপনি কি মনে করেন আমরা বাংলাদেশে কে এগিয়ে নিয়ে যেতে হলে এই সব ক্ষেত্রে আমাদের কি কি করণীয়? আপনি কিন্তু রাইটলি পয়েন্ট আউট করতে পেরেছেন, আমাদের সোশ্যাল যেটা এটা কিন্তু ফেব্রিকেটেড হয়ে গেছে। সোশ্যাল বন্ডেজটা ফেব্রিকেটেড, মানে আপনার প্রতি আমার বিশ্বাস নেই, আমি উপরে গেলাম আমাকে টেনে হেসড়ে নেওয়া, সব চিন্তা ভাবনা, রাত্রে ঘুমাইতে পারবেন না যে শাকিল এত উপরে গেল, এটা কেমন টেনে নেওয়া। এটা কিন্তু আমরা মাইন্ডসেট হয়ে গেছে। হিপোক্রেসি আমাদের কিন্তু মনে প্রাণে এই ক্ষুদ্র বিষয়টা পুরো নেশনে এটা কিন্তু কাজ করতেছে। আমি তার আগে যাওয়ার আগে স্যারের সাথে একটু পয়েন্ট লিঙ্ক আপ করতে হচ্ছে। হোয়াই দিস ইজ হ্যাপেনিং, আপনাকে যাইতে হবে রুট লেভেলে। আপনি ব্রিটিশ যে পলিসিটা করে গিয়েছে, আজকে ইন্ডিয়ার সাথে আমার কেন টানা হেসরা বা 7 সিস্টার নেওয়া এরকম কেন, বা এরকম থ্রেডেনে আমরা থাকি কেন? কারণ তারা কিন্তু দেখেন বাউন্ডারি এমনভাবে ভাগ করেছে, জনগণকে এমনভাবে ভাগ করেছে, মানে একটা ফ্যামিলির অর্ধেক ওই জায়গায়, আরেকটা কিন্তু এই জায়গায়। তারপরে হলো বাউন্ডারি হলো সব উঁচা জায়গা, রিসোর্ট জায়গা তার জায়গা, আর আমার হলো সব হলো বন্যার পতিত জায়গাগুলো, যেটা অ্যাকচুয়ালি হওয়ার কথা না। তো এগুলো কিন্তু একটা কিন্তু আপনি পিঞ্চিং একটা কিন্তু করে রাখছে যে এরা ওদের ভবিষ্যতে এগুলা নিয়ে টাগ অফ ওয়ার তারা কিন্তু করতে থাকবে, এবং সেগুলো কিন্তু বার্গেনিং ইস্যু কিন্তু এখন হয়ে গেছে। যেমন 7 সিস্টারের ফ্যাক্টরটা, ওটাকে লিঙ্ক আপ করার জন্য তারা তো বিভিন্ন রকম বলে, বাংলাদেশের মানে পঞ্চগড় চলে যাব, অমকি চলে যাব, চিকেন নেক, বহুত কিছু তার স্ট্র্যাটেজি তারা এগুলো করছে। বাট এগুলো কিন্তু ধূপে টিকবে না, কারণ হলো এত বড় একটা জায়ান্ট কান্ট্রি, তার ভিতরে 100-র বেশি সোশ্যাল ফেব্রিকেট লোক আছে। সে কিন্তু আমাকে ভাঙতে গিয়ে কিন্তু সে কিন্তু নিজে ভেঙে যাবে। আর একটা বড় জিনিস হলো যে ইরানের যুদ্ধ, ইসরায়েলের যুদ্ধ দে হ্যাভ গিভেন আজ, মানে আমাদের আই ওপেন করে দিয়েছে। উই আর ইন প্রবলেম, কারণ লোহিত সাগর যদি বলেন, হরমুজ প্রণালী যদি বলেন, সুয়েজ কাল বলেন, এটা পৃথিবীতে কিন্তু ব্লাড স্ট্রিম, এটা আটকে গেলে পৃথিবীর সবকিছু অর্থনৈতিক সবকিছু কলাপস হয়ে যাবে। এখন আমরা কিন্তু অলরেডি কলাপসে গেছিলাম, আমাদের এনার্জি পাওয়ারটার সবকিছু তেলিয়ে গেছিল। এটা কিন্তু আই ওপেন হয়েছে, আমাদের কিন্তু রিসোর্সের ঘাটতি নাই। কেন টেল মি, আমাদের কি এক্সপ্লোরেশন আছে বঙ্গোপসাগরে, কি এক্সপ্লোর করেছেন আপনি? আমাকে বলেন যে খনিজ সম্পদ যেগুলো জায়গা আছে, আপনি আপনার গন ফর এক্সপ্লোরেশন, আমার হিল ট্যাক্সে যান নাই, আপনি যান নাই আমার যে 1/3 এলাকা যে পাহাড়ি র্যাপচার এলাকা, ফোল্ডিং এরিয়া, দিজ আর দ্য রিসোর্স এরিয়া। তার পাশেই তারা বিভিন্ন রকম তেলের ইটি করতেছে। আমার যে তেলের খুব অনেকগুলো আইডেন্টিফাই করছে, সেগুলো ব্লক করে দিয়েছে। হোয়াই ডিডন্ট ইউ এক্সপ্লোর দিস ওয়ান? আমাকে রিসোর্স ইয়েতে দেবে। আর একটা ওয়াই উই আর নট গোইং ফর রিনিউয়েবল এনার্জিতে আমরা যাবো না, আপনি দিয়ে দেন বিনা পয়সা, বিনা ইয়েতে দিয়ে দেন, আপনার ইয়েতে গ্রিন ইয়েতে দিয়ে দেন।
সোলার দিয়ে দেন, তাহলে এনার্জি কনজিউমই হবে। আপনি কি করতেছেন? ব্যাটারি চার্জ, যেটা চুরি করে ব্যাটারি অর্ধেক খেয়ে ফেলে, মানে ইলেকট্রিসিটি, সেই ধরনের ইয়েকে দিচ্ছেন। এগুলো ওয়েব আউট করতে হবে। Wastage. এই লোকগুলোকে আপনাকে রিহ্যাবিলিট করতে হবে। গ্রামের লোক চাষবাস করে, যেটা হলো আমাদের এই সেখান থেকে এসে এখন চলে গেছে। আগে ছিল বিএমপি রিক্সা চালাইতো, এখন আওয়ামী লীগ এসে এই আপনার এই কাজগুলো করতে শহর ভিত্তিক। এখন শহরের জন্য আপনি দেখেন ট্রাফিক জ্যাম দুনিয়ার সব এই, তারপরে এনার্জি কনজিউম হচ্ছে, এটা এনভায়রনমেন্ট আনফ্রেন্ডলি একটা জিনিস এর ভিতরে ঢুকাচ্ছেন। তো আমাকে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, আমার রিনিউয়েবল সিস্টেমে আপনি যেতে হবে। বে অফ বেঙ্গলকে আপনি ই করেন, আমার ব্লাড স্ট্রিমকে চালু রাখেন। বাংলাদেশের সম্পদের কিন্তু অভাব নাই, এটাকে আপনার কিভাবে কাজে লাগাবেন সেটার আইডিয়াটা কিন্তু আপনার এটা। স্যার একটা সুন্দর কথা বলেছেন যে ইফ দি মিলিটারি স্ট্র্যান্ড ডাজ নট হ্যাভ দি কানেক্টিভিটি উইথ দি গভর্নমেন্ট তাহলে দেশ শক্তিশালী। অবশ্যই আমি না খেয়ে দেখবো আমার দেশ নিউক্লিয়ার পাওয়ার হবে না কেন? I will surrender my pension. আমার দেশ আজকে পাকিস্তানের উপর কথা বলতে পারতেছে না কেন? পাকিস্তানকে সারা পৃথিবীকে ডোমিনেট করতেছে কেন? ইরানের সেটা নেগোসিয়েশনে যাচ্ছে কেন? অনলি ফর দি নিউক্লিয়ার পাওয়ার। ইরানকে কেন ইসরায়েল অ্যাটাক করতে আসছে? কারণ নিউক্লিয়ার পাওয়ার এবং তার যে বড় বড় ব্লাস্টিক মিসাইল আছে এগুলোর জন্য, তো সেই থ্রেডেই তো সেই ইয়েই তো তাকে অ্যাটাক করতে গেছে। তো আমাদের যে জিনিসটা হতে হবে, আমাদের মিলিটারি কিন্তু আপনি আমি স্যারও কিন্তু এখন লিগেসি মোডে আছে। আমরা এখনো অনায়ালাক, এই পৃথিবীতে যুদ্ধ বাঁধলে পরে কিন্তু এখন চলে গেছে মডার্ন ইয়েতে, চলে সব এআই সিস্টেমে গিয়েছে, ড্রোন সিস্টেমে দিয়ে গিয়েছে, তারপর আপনার হলো রাডার সিস্টেমে গিয়েছে। এখানে বেশি বেশি যুদ্ধ করতেছে। ওই শত্রু যখন আমার দেশে আসবে তখন আমার এই ইনফ্যান্ট্রি বা এই ইয়ের যুদ্ধগুলা লাগবে, কিন্তু তার আগে ওই জন্য আমার এখানে না আসতে পারে, আমার এখানে একটা ড্রোন যাতে না এফেক্ট করতে পারে, তার জন্য আমাদের সফিস্টিকেটেড রাডার। আমি তো বলবো এখন আমাদের আর্টিলারিকে আপনি মডার্নাইজ করেন, গিভ দেম রাডার। আপনি এই যে বিজিবিকে দিয়ে দেন, আপনি ড্রোন দিয়ে দেন, এগুলো খেলনার মতো তারা ই করবে। আমাদের ইউনিভার্সিটিতে প্রত্যেকটা জায়গায় ঢুকে দেন। এই দেশের লোক একটা বোর্ড বা যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, যে পৃথিবীর সবচেয়ে বড় ড্রোন তৈরি করতেছে আমেরিকা, সেই নলেজটা আমাদের দেশে কেন কাজে লাগাচ্ছে? প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রাইমারি, সেকেন্ডারি, টারশারি লেভেল থেকে এই টেকনোলজিকে ঢুকানো, খেলার মতো বানাবে, সেগুলোকে আমরা ট্রান্সফার করবো বা ভালো কাজেতেই করবো। আপনার ওয়েদারই করো, আমাদের একটা ডিপার্টমেন্ট স্পর্শ হ্যাভ এ হার্ট। Do you know how much powerful this one? সে ডিজাস্টারকে মিটিগেট করে, সে ফরকাস্টিং করতে পারে, সে ডিজাস্টার ম্যাট্রিক্স তৈরি করতে পারে, ডিজাস্টার আগে থেকে ফ্লাড প্ল্যানিং করতে পারবে, সবকিছু স্যাটেলাইটের মাধ্যমে স্পেশাল ডাটা সে প্রোভাইড করতে পারবে। তার কিন্তু সে ক্যাপাবিলিটি আছে নাই, কারণ হলো ওখানে একটা প্রমোশনের জন্য বেসামরিক ইয়ারের তাকে পদবীর জন্য বসায় রাখছেন, তার তো ওই চিন্তা ভাবনা নাই। সেই জন্য বললাম আপনার ইউ হ্যাভ দি রিসোর্স, কিন্তু ইউ ডোন্ট হ্যাভ দি ম্যান বিহাইন্ড দি গান। সেই লোকটাকে এনে এখানে কিন্তু হবে। আমি আমেরিকা দেখেছি, আমি ফিলিপিনে দেখেছি, আমি থাইল্যান্ডে দেখেছি, আমি ইভেন সিঙ্গাপুরে দেখেছি। সেখানে হলো ডিজাস্টার ম্যানেজমেন্ট করার জন্য রিটায়ার্ড ভেটারান এক্সপিরিয়েন্স লোকদেরকে ডিজাস্টার ম্যানেজমেন্ট কম খরচে পাওয়া যায়। হ্যাঁ, তারাই ম্যানেজ করতে। আমি আবার আসবো, বাংলাদেশে আছে প্ল্যাটফর্ম আছে, কিন্তু এটা অযোগ্য লোকদের দিয়ে ধরে রাখতেছে। আমি আবার আসবো আপনার কাছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছিলেন আমাদের আলোচকরা। আমাদের সম্মানিত দর্শক শ্রোতা, আপনার আমার আচরণও জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে কূটনীতিতেও গুরুত্ব রাখে। সুতরাং আমাদের প্রত্যেকটা দেশপ্রেমিক দর্শক শ্রোতাকে ভাবতে হবে দেশকে নিয়ে। আমরা আবার কথায় আসব, আলোচনায় আসব ছোট্ট একটা বিরতির পর। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ দর্শক শ্রোতা বৃন্দ, আপনারা এখনো আমাদের সাথে আছেন, আপনারা মুক্তির কথার সাথে আছেন, অতীতও ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হচ্ছে দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে। আমরা আবার স্যারের কাছে আসব। স্যার, আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম, সমস্যা থাকবেই, এই সমস্যাকে সমাধান করে এবং আমাদের যে ম্যান পাওয়ার আছে, আমাদের যে ভেটারান আছে, আমাদের যে সিভিলীয় ভেটারান আছে, সিভিল ভেটারান প্রফেসর আছে, সেক্রেটারি আছে, সবাইকে নিয়ে এই দেশটাকে ঐক্যবদ্ধ
জাতি গঠনের মধ্য দিয়ে আমরা বিশ্ব কূটনীতিকে মোকাবেলা করতে পারি কিভাবে? আপনার মতামত স্যার। এবং যেই সব সেক্টরে আমাদের ডেভেলপ করার সুযোগ আছে সেগুলো কিভাবে করা যায় দিকে মনোযোগ দেওয়া উচিত আমাদের? হ্যাঁ, সবার উপরে নেতৃত্ব হচ্ছে বড় কথা। লিডারশিপ এট এভরি লেভেল। লিডারশিপ কিন্তু শুধু টপে হবে কথা না, এটাকে বলে ট্রান্সফরমেশনাল লিডারশিপ কনসেপ্ট। সব লেভেলে লিডার থাকতে হবে যারা ট্রান্সফরমেশনাল হবে, ক্যারিসমা হবে। আমি দুটো বাইরে আমি যাব না, আমাদের দেশে আমি দুজনকে আমি বাইর করব, যেটা আমি এমুলেট করি বা রোল মডেল মনে করি। একটা জিয়াউর রহমান এবং আরেকজন হচ্ছে জাস্টিস শাহাবুদ্দিন ছিলেন। উনি কম সময় ছিলেন, তার মধ্যে উনি যেটা দেখা গিয়েছেন এটা এক্সাম্পল, উদাহরণ তৈরি করে গেছে। জিয়াউর রহমানের মধ্যে একটা ক্যারিসমা ছিল, র কারেজ ছিল। অনেক লিডারের কিন্তু অনেক কারেজ থাকতে হয়, শিক্ষা থাকতে হয়, প্রাজ্ঞতা থাকতে হয়, দূরদর্শিতা থাকতে হয়, এবং মানুষকে নিয়ে চলতে হবে। মানুষ টিমকে নিয়ে চলতে পারা হলো লিডারশিপ। সব অনেক জ্ঞান থাকতে পারে, সে যদি এটা কাজে যে কাজ সবাইকে নিয়ে কাজ না করতে পারে হবে না। ইউনিসের অনেক জ্ঞান ছিল, অনেক জ্ঞান ছিল, আর উনি কাজ করতে পারেন না, টিম বিল্ডিং করতে পারেন না। উনি হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য পালস অফ দ্য পিপল অফ দিস কান্ট্রি। উনি দেশে কোন জেলাতে ভিজিটে যান নাই। উনি 14 মাসে 14 বার বিদেশে গেছেন, সাংবাদিক সম্মেলন করেন, একটা সাংবাদিক সম্মেলন করেন না। উনি এটা রাজশাহী যে একটা পুরনো শহর বিভাগের সময় ভিজিটও করেন, ওখানে গিয়ে ইউ শুড হ্যাভ টক টু দি এলিটস অফ দ্য সোসাইটি। অনেক কিছু পেতেন উনি। যাই হোক, বাট আমাদের ওই সময়কার আর কোনো উপায় ছিল না, আগে ছাড়া আর কোনো অল্টারনেটিভ ছিল না। ফাইন, দ্যাটস ফাইন, ভালো মন্দ নিয়ে চলতে হবে। আই এম হোপফুল অ্যাবাউট দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার। হি ইজ মুভিং, ভালো আগাচ্ছেন। কিন্তু ওনাকে কি ফলো করছে তার মন্ত্রী? এটা একটা সমস্যা। লোয়ার লেভেলে কিন্তু অনুকরণটা প্রচুর রেন্ট সিকিং হচ্ছে, প্রচুর চাঁদাবাজি হচ্ছে। আমি দেশে গেছিলাম, দেশ থেকে আসলাম, প্রচুর চাঁদাবাজি। এটা ঠিক না করতে বলে পার্টি ধ্বংস হবে, দেশটা ধ্বংস হয়ে যাবে। আর একটা হলো লিডার মাস্ট বি অ্যাবসলিউটলি ব্র্যান্ড। জাস্টিস শাহাবুদ্দিন আমি শুনলাম, আমি তো মামা ছিলাম প্রেসিডেন্ট মিলিটারি সেক্রেটারি, উনি নাকি উনার ছেলের সাথে আমেরিকাতে কথা বলেছেন টেলিফোনে। উনার আপন ছেলে ওখানে বাস করে। পরে পিএসকে ডেকে বলছি যে এই বিলটা দিয়ে দাও, আমি আমার টাকা নিয়ে যাও, যেটা বিল দিয়ে দাও। আপনি প্রেসিডেন্ট অথরাইজ, আপনি কথা বলার জন্য আপনার অথরাইজ তো। নো, ও তো আমার ছেলে, ওতে তো অফিসিয়াল টক তো ছিল না, টাকা ফেরত দিয়ে দিছে। বঙ্গভবনে কাঁঠাল বাগানে কাঁঠাল এক্সেস হয়েছে বলে কাঁঠাল বিক্রি করে জমা দিয়ে দাও। এখন এরকম হাই ইন্টিগ্রিটি লোক কোথায় পাবেন? এটা কিন্তু আমাদের আমি প্রধানমন্ত্রী দেখাচ্ছেন, ফলো করতেছেন এখানে। তার বাবা কিন্তু তাই করতো। আমার এখনো খেয়াল আছে, আমার কোর্সমেট ছিল তাই এডিসি, জেনারেল জিআর এডিসি, আমাকে একদিন বললো যে আমি ওনাকে তো ক্যাডিলাক গাড়ি ছিল তখন, একদিন বললেন আমার জন্য ক্যাডিলাক গাড়ি হবে না, টয়োটা নিয়ে আসলাম। টয়োটা প্রেসিডেন্ট নিয়ে চালাতাম। বলে কি হয়েছে, টয়োটা চললে ক্ষতি কি, তেল বাঁচবে তো। ছেলে হিসেবে ছোটকালে সে দেখেছে বাবাকে, দেখেছে। সেটা ওই আমার ওই ক্যাপ্টেন এডিসি আমাকে গল্পটা আমার এখনো মনে আছে। তখন তো ছেলে তো ছোট ছিল, আমরা এক মেসে থাকতাম, এক ইউনিটে চাকরি করতাম। আমি বলছো আমার একদিন কোন ডিসি নাকি বলা হয়েছিল একটা আইটেম থাকবে টি ব্রেকে, একটা বা দুটো লাঞ্চে একটা ইয়ে থাকবে, মেন মেনু থাকবে, সবজি থাকবে আর ভাত থাকবে। কোন ডিসি পুরো টেবিল ভর্তি করে দিয়েছিল, উনি লাঠি দিয়ে সব বেড়ে ফালাই দিয়েছিলেন। তো এই অস্টারিটি আর যেখানে দরকার নেই সেখানে আমার এখনো খেয়াল পড়ে, মিস্টার হাকিম ডিজিএনএসএ ছিলেন। উনি ওই যে এসে যখন নিয়ে নিল তখন ওই মালয়েশিয়াতে উনি শেল্টারে চলে গেলেন। ওনার ওয়াইফকে একটা চাকরি দেওয়া হলো এমএসিতে। তো আমি স্টাফ কলেজ করি, তো ওনার মাঝে মাঝে এমএসিতে গল্প করতেন। বললাম ভাই আপনাদের এই জেনারেল কীরকম জেনারেল? কেন, কী হলো স্যার? বলে আমি সকালে ওনাকে ব্রিফ করতে যেতাম, উনি নাস্তা করতেছেন, 2-3টা রুটি এবং আমাদের সবজি আর একটু ইয়ে আছে। মেসোরকে বলতে পারবো যে আর ব্রেকফাস্ট নিয়ে আসো, ওটা বলতেন না, বলে আর একটা প্লেট নিয়ে আসো। ওখানে একটা রুটি দিতেন, একটা মিষ্টি দিতেন, আর আমি সবজি দিতেন, আমি খাচ্ছি, আমি গল্প করতেছি। দ্যাট ওয়াজ উনার করাপশন, পার্সোনাল করাপশন টাচ করতে পারেন, বাট দ্যাট বি এ মডেল ফর দ্য কান্ট্রি। ওইটা খুব দরকার, লিডারশিপ খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড নট অনলি দ্য হাইস্ট লেভেল, প্রত্যেক লাইনে ডিভিশনাল কমিশনের ডিসি, একটা এমপি, একটা ডিজি, এনিওয়্যার, সব যে এমডি, সবাইকে লিডারশিপ দেখাতে হবে। ওইটা বোধহয় আমাদের ভালো ট্রেনিং করাতে হবে, শিক্ষা দিতে হবে। আমাদের শিক্ষা অবস্থা খুবই খারাপ। আমি ইউনিভার্সিটি মালাতে 7 বছর 8 বছর ছিলাম এজ এ প্রফেসর। বিশ্বাস করেন ওই ইউনিভার্সিটি এখন বিশ্বের 56তম বেস্ট ইউনিভার্সিটি এই বছরে, 56তম বেস্ট, 56 বেস্ট ইউনিভার্সিটি ইন দ্য হোল ওয়ার্ল্ড ফ্রম সাউথ ইস্ট এশিয়া। মালয়েশিয়া দি আদার ডে ওদের ছাত্র আমাদের এখানে পড়তে আসতো।
এখন আমাদের হাজার হাজার ছাত্র ওখানে পড়ে। আমি ওখানে পিএইচডি রান করেছি, তো আমাদের ঢাকা ইউনিভার্সিটি তো আস্তে আস্তে পড়ে যাচ্ছে। পাবলিকেশন আমরা করতেছি না, রিসার্চ আমরা করতেছি না। একটা ইউনিভার্সিটিকে চেনা হয়, প্রথম কাজ অফ ইউনিভার্সিটি ইজ টু ক্রিয়েট নিউ নলেজ, নতুন জ্ঞান তৈরি করো, রিসার্চ এন্ড পাবলিকেশন। সেটা হচ্ছে না। শিক্ষাদান হলো তৃতীয় নম্বর। তখন এটা না করলে তো হবে না। জানি না কোথায় গিয়ে দাঁড়াবে। এই সিলেকশন গুলো ইয়েগুলা ভিসিগুলা বা এগুলো আমার মতে খুব ভালো হচ্ছে না। এখানে নিতে হয়েছে আমরা শিক্ষা নিয়ে আলাদা একটা এপিসোড করবো। আচ্ছা, আপনি বোধহয় হেলথ নিয়ে। আচ্ছা, আমি এটা বলতে চাচ্ছিলাম যে ইউনেস্কোর একটা প্রেসক্রিপশন আছে যে দেশে ওরা বলছে প্রত্যেকটা দেশ শুড স্পেন্ড 5% অফ জিডিপি 5% শিক্ষাতে খরচ করবে, আর একটা 5% পাবলিক হেলথে খরচ করবে। যে দেশ এটা করবে, একটা থিওরি আছে, তখন ওই এমন সুন্দর মানে মানব সম্পদ উঠে আসবে যে তখন গভর্নমেন্টের কিছু করা লাগবে না, জনগণই দেশ ঠিক করে ফেলবে। ধন্যবাদ স্যার। তবে একটা কথা বলি, এতদিন আমাদের less than 1% ইয়ে হচ্ছিল, বাট এই গভর্নমেন্ট হ্যাজ মেড মোর দ্যান 1%, দিস গুড নিউজ, গুড ট্রেন্ড। এবং বিএনপি হ্যাজ প্রমিস যে আমরা এটা 5% নিয়ে যাবো। আমি আশা করি এই সরকার যেন ওইভাবে নিয়ে যায়, এটাকে 5% নিয়ে যায়। দেশ আপনি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। মেজর শাকিল, আপনি শুনলেন স্যারের মূল্যবান বক্তব্য, মন্তব্য, এবং আমরা শেষের দিকে আমরা এখন উত্তরণের পথ খুঁজবো। তবে এটা তো পরিষ্কার হলো যে একটা ব্যক্তির অ্যাটিটিউড থেকে শুরু করে নিজের ঘর সামলানো, নিজের স্তম্ভগুলো ঠিক করা, ইনস্টিটিউশনগুলো ঠিক করতে হবে। এখন এটাকে আমরা কিভাবে দ্রুততম সময়ের মধ্যে, সরকার 5 মাস হয়েছে, এই সরকারের কাছে আমাদের আশা ভরসা অনেক বেশি। তো আপনার মন্তব্য, শেষ মন্তব্য। ধন্যবাদ স্যার। আমি সোফার আমাদের প্রধানমন্ত্রীকে যেটা দেখেছি যে ওনার ভিতরে যেটা খুব ভেরি মাচ ইম্পর্ট্যান্ট একটা রাষ্ট্রনায়কের, সেটা কিন্তু হলো হি ইজ ভেরি অ্যাকোমোডেটিভ, এবং তার পিতার কাছ থেকে তার অ্যাবজর্বিং যে স্প্রিংটা খুবই শক্তিশালী। আই থিঙ্ক হি ইজ ফলোইং হিজ ফাদার। এবং ওনার জন্য উনি যদি অনুষ্ঠানটা দেখে থাকেন, আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সামনে কিন্তু পাথফাইন্ডার, ইউর ফাদার অ্যান্ড ইউর মাদার, ইউ ফলো দ্যাম, নোবডি ইজ দেয়ার যে আপনাকে এখানে প্রটেক্ট করে এবং বাউন্ড করেন যে আপনি যে নেতারা আছে আপনাকে পাথফাইন্ডার হিসাবে জানি এখানেই করেন। আজকে আপনি দেখেন, ইউ বিকাম এ রোল মডেল। আজকে আপনি ট্রাফিক সিগন্যাল দাঁড়িয়ে রয়েছেন, মানতেছেন, এভরিবডি ইজ অবিং। আপনার এইটা বাকিগুলা মন্ত্রীকে এক লাইনে আনতে হবে। আপনার মন্ত্রীগুলা কিন্তু এখন কিন্তু রেল লাইনে উঠে নাই, তাদেরকে রেল লাইনে উঠাইতে হবে। এখনো তাদের এলাকা কিন্তু স্বজন প্রীতি চলতেছে, ওই অগা জগা মগা চান্দাবাজ গাঁজাখোর এদেরকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানে সবচেয়ে ভালো লোক দেওয়া হবে, সেখানে কেন গাঁজাখোর মত করে এদেরকে দেওয়া হবে? আর আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী, আপনি রাইট জায়গায় ধরেছেন শিক্ষা এবং হেলথকে। শিক্ষাকে আপনি বাস্তবমুখী করেন। আমাদের শিক্ষা বিদেশে হায়ার করা ল্যাঙ্গুয়েজ, সেটার সাথে আমার বাস্তবতার কোনো মিল নাই। আমি যে শিক্ষা শিখবো সেটা যেন অন গ্রাউন্ডে সেটা আমি যেন কাজ করতে পারি। আমার দেশের আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সে কেন ফাঁসি হবে বিসিএস কোয়ালিফাইড হয়ে পুলিশে যাওয়ার জন্য? তাহলে ওখানে কি মধু আছে নাকি? সেই জায়গা থেকে প্রটেক্ট করতে হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগ্রিকালচারিস্ট কেন ওই জায়গায় যাবে? সেখান থেকে যাওয়ার কথা না, সে তার প্রফেশনে যাওয়ার কথা। তার মানে বাস্তবমুখী শিক্ষা নাই দেখে আমাদের এই অবক্ষয়গুলো হচ্ছে। আমি বলবো যে যা আমি থিওরিটিক্যাল শিখবো সেটা যেন আমি অন গ্রাউন্ডে করতে চাই, আর কিচ্ছু লাগবে না। এই দেশের সম্পত্তির অভাব নাই, জনগণই সম্পদ, এবং জনগণই দেখবেন যে আপনারই হবে। আরেকটা জিনিস, আপনি বড় ব্যবসায়ীর 2000 কোটি টাকা লোন দেওয়ার চেয়ে এই 2000 কোটি টাকা 5 কোটি ইয়াং পোলাপানকে আপনি দেন, ওর চাকরি খোঁজা লাগবে না, ও নিজেই স্বাবলম্বী হবে। এগুলা প্রণোদনাতে আপনি নিয়ে আসেন, সেই জায়গাতে আসে। আমি সিঙ্গাপুরে কোর্স করেছি 2টা, সেখানে আমি দেখেছি যে ইয়াং জেনারেশন আর্মি, নেভি, এয়ারফোর্স এবং বড় সরকারি চাকরিতে সে যাইতে পারবে না যতক্ষণ সে 3 মাসের সিভিল ডিফেন্স কোর্স না করবে। এই 3 মাসের কোর্স মানে তার চারিত্রিক মডেল মানে মোল্ডিং হচ্ছে, তার মেন্টাল মোল্ডিং হচ্ছে, তার মাইন্ডসেট মোল্ডিং হচ্ছে। আমি বলবো সারা বাংলাদেশে
এই প্রি মিলিটারি কোর্স আপনি চালু করে দেন ইউনিভার্সিটিতে, ইউএনগেজ স্যারের মতো প্রফেশনাল লোক, ডাইনামিক লোক বসে থাকবো কেন? তারা কেন কাজে লাগাচ্ছেন না কেন? আপনার মিনিস্ট্রিতে ছায়া মিনিস্টার বানান, যেখানে হলো সবচেয়ে এক্সপার্ট লোকগুলো ছায়ের মতো কাজ করবে, এবং আপনার মিনিস্টার দায়বদ্ধ থাকবে তার কাছে জবাব দিয়ে দিতে। আপনি করেন এটা? স্যারদের মতো প্রজ্ঞাপন লোক মিলিটারি আছে, ওখানে বসে থাকেন, ছায়া মিনিস্টার হিসেবে থাকবে। আরো 5 জন নেন। যদি আমার প্রতিরক্ষা মন্ত্রী বা কেউ কোনো করে, হি উইল বি লায়াবল টু অ্যান্সার দেম। প্রত্যেকটা মিনিস্ট্রিতে এরকম প্রজ্ঞাপন লোক নিয়ে আপনি করেন। আপনি ডোন্ট সি বিদেশে, আপনি তো বাইরেই ছিলেন, তারা দেখছেন প্রত্যেকটা কার্যক্রমের কিন্তু অ্যান্সার দিতে হবে। আপনার এই মন্ত্রীদের যতক্ষণ পর্যন্ত আপনি জবাবদিহিতার ভিতর নিয়ে আসতে পারবেন, ততদিন পর্যন্ত স্যার আই উইল টেল ইউ, আপনি কিন্তু কারাপশন কাট করতে পারবেন না। এবং আপনার ফাদারের যে রোল মডেলটা আপনি করেন, আপনার ফাদার কিন্তু গ্রান্ডে যে করতেছিল, অ্যান্ড ভেরি গুড থিং, আমরা উই আর অবজার্ভিং দেয়ার দিস ওয়ান। বাট যেটা হলো আপনি আপনার পুরা মিনিস্ট্রিকে আপনি রেল লাইনে উঠান, আপনাকে ফলো করে জানা হতে পাথ ফাইন্ডার, তাহলে আমি মনে করি যে বাংলাদেশ উন্নত হবে, এবং পুরা ক্যাবিনেট উইল বিলিভ অন যে জনগণের স্বার্থ, দেশের স্বার্থ, ইন্ডিভিজুয়াল স্বার্থ বলতে কোনো কিছু নাই। ধন্যবাদ। ধন্যবাদ। আগ্রাসন দেশে দেশে, এই আগ্রাসন নিয়ে আমরা আবারও কথা বলবো স্যার, কারণ যতদিন আগ্রাসন থাকবে ততদিন আমাদের মুক্তির কথা চলবে, আমাদের মুক্তির উত্তরণের পথ। দর্শক শ্রোতা বৃন্দ, আপনারা গভীর রাত জেগে আমাদের আজকের এই অনুষ্ঠান দেখলেন। অত্যন্ত বিজ্ঞ 2 জন আলোচক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন দেশ নিয়ে, মানুষ নিয়ে, প্রশাসন নিয়ে এবং রণকৌশল নিয়ে। যুদ্ধ সংঘাত সবচেয়ে বেশি মূল্য দিতে হয় সাধারণ মানুষকে। তাই বাংলাদেশের শক্তি হওয়া উচিত বিচক্ষণ কূটনীতি, অর্থনৈতিক স্থিতিশীলতা, জাতীয় ঐক্য এবং বাস্তবসম্মত নিরাপত্তা প্রস্তুতি। বিশ্বে উত্তেজনা থাকলেও একটি দায়িত্বশীল, ভারসাম্যপূর্ণ ও শান্তিপূর্ণ নীতি অনুসরণ করতে পারে বাংলাদেশ, এবং বাংলাদেশ তার নিজের পথে, নিজের উন্নতির পথে হাঁটতে পারে আপনাদেরকে সাথে নিয়ে। যুদ্ধ নয় শান্তি, বিভাজন নয় সংলাপ, সংঘাত নয় সহযোগিতাই টেকসই ভবিষ্যতের কথা বলে। আমরা মুক্তির কথায় আপনাদের, আমাদের সকলের মুক্তির কথা বলবো, এবং ভবিষ্যতে আবার আপনাদের সাথে আগামী শুক্রবারে দেখা হবে অন্য কোনো অতিথিদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মুক্ত থাকুন। আল্লাহ হাফেজ।